35% থেকে যে 20% আনলেন, কিসের বিনিময়, কোনো কিছু বিনিময় করতে হয়েছে কিনা সেটা একটু ভালো করে একটু জানায়। এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রিয় অধ্যাপক, প্রিয় স্যার, প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী। আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রশাখাগুলো যে উত্থান, তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম, সামাজিক মাধ্যম, কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউ এজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যাকে তারা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটু চোখ বোলান, এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা? মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করি না সেজন্য বলতেছি? আরেকটু সামনে যাই। গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের কর মওকুফ করেছে অন্তর্বর্তী সরকার। গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে 25% থেকে 10% করা হয়েছে। আগের সরকার থাকলে 666 কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এটা ছিল আদালতের রায়। নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি। এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে, যে সরকারটা পালায়ে গেছে, যে সরকারটা পতিত, সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল। কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন, সেটা আইন মেনে, নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন? অথচ নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনূস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন। লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা, সেটা বেশি প্রমাণিত হতো। অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ, এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম। এই কথা কি আসলে ঠিক? অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গা নিছে? আমরা তো জানি না তেমন কিছু, কিন্তু দু একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন। এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ, যে এডিপি, সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য। অন্তত অর্ধেকের বেশি না হোক, অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য। প্রথম 10 মাসে সেই এডিপির 1,12,000 কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য। মানে 1,12,000 কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে, এই উন্নয়ন বরাদ্দের অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য। এটা কি কোইন্সিডেন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি চট্টগ্রাম? সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বজনপ্রীতির একটা, আমি অভিযোগ বলবো না, এটা অভিযোগ না, এটা স্বজনপ্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো, যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারগুলো আপনারা দেখেন, এটা কখনো আত্মীয় প্রীতি, কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি, কখনো চট্টগ্রাম প্রীতি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগমকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনূস সেন্টারের লামিয়া মুর্শেদকে, নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে। ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন, এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে। তিনি সমন্বয়কদের রাজনৈতিক দল গঠনে উৎসাহ দিয়েছেন, যার কারণে এনসিপিকে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে। যখনই তিনি মনে করেছেন যে না, তিনি আর আর ক্ষমতায় থাকবেন না, তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে। যখন তিনি বলছেন যে না, তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার, প্রথমে তিনি মাত্র 4 জনের সঙ্গে কথা বলবেন। সেই 4টি পার্টির মধ্যে যে পার্টিটি এখনো অনুমোদন পায় না, সেই এনসিপিকে ডাকা হয়েছে। এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটন, এসব বলে ডক্টর ইউনূস মূলত ষড়যন্ত্র তথ্যকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে। এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম, কখনো আসিফ বনাম আর্মি, কখনো উমুক বনাম তুমুক, এগুলি একজনের বিরুদ্ধে। মাহফুজ সাহেব এই সরকার একজন উপদেষ্টা, তার কথাই আপনি ধরেন, তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম, নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন, একদম স্পষ্ট, ইঙ্গিত না, একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই করতেছে, একজন শুধু না খায় রয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন। এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি, জামায়াত সহ জুলাই আন্দোলনের অন্য কোনো স্টেক হোল্ডার পছন্দ করে নাই। কোনো অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, খেয়াল করেন, কোনো অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস অনিশ্চয়তা তৈরি করতেছে না, কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন, ডিসেম্বর থেকে জানুয়ারি, এপ্রিল মাস, ফেব্রুয়ারি মাস, সেটা আবার কার সাথে কথা হইলে কিরকম, সংস্কারের পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন। আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে, তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন। মানে আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার, আগের সরকার, তাদের কিন্তু
তাদের কিন্তু এক ধরনের ভালো পিয়ারের দরকার আছে, কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না, ভোটের জন্য যাবে না। তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস, যত বেশি 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 ভালো কথা বলা যাবে, তত তাদের জন্য এরকম সুবিধা। সেই জন্য তারা পিয়ার উইকে খুব স্ট্রং করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি আসে যায়? উনি কেন এরকম পপুলিস্ট হতে চান? তিনি কেন পিয়ার দিয়া শুধু ভালো হতে চান? এমন 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 পপুলিস্ট কথা এমন এমন অনেক সময় তিনি বলেন, যেগুলির মধ্যে দিয়ে পরে তিনি এর করতেও পারেন না, এর থেকে আবার ফিরেও আসেন। গত বছর ঈদের সময়, গত বছর না, মানে এক বছর হয় নাই আর কি, এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে, এরকম কথা মনে আছে তো? এখানে একটা করিডোর করবে, এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে, তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে। জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি। জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের, মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের, আমি এটাকে কেমনে বলি, জাতীয় নির্বাচনে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম? কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময়ে হবে। সরকারের প্রেস উইকে 100 বার কইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন তার বাইরে যাবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলছেন? জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি টাইমলাইনটা কি ঠিক করছেন? তিনি কি আসলে নির্বাচন চান, ক্ষমতা ছাড়তে চান? সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন 4-5 দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে, নির্বাচনের তারিখই আসবে, এরকমই বলা যেতে পারে। কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং বললো না, এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই। আমরা কিন্তু 4-5 দিন পার হয়েছে, আমরা কিন্তু এখনো কিছু জানতে পারি নাই। বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল, তখন ডক্টর ইউনূস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান। এনসিপি নেতাদের ক্যাবিনেটেও বিষয়টি তুলেছিলেন। এইগুলি আচরণ কি সরকারি, মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টির, মানে জনাব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে। আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব, কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না, এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বলে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইশতেহার কেমন, বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয়। সত্যি আপনি এরকম মনে করেন? মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয়? আমার ধারণা আপনি এরকমই মনে করেন, এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের মানুষ কোনোদিন টাকা দেয় ভোট দেয় না, ভোট বাংলাদেশের মানুষ পবিত্র আমানত মনে করে, এইটা আমি মনে করতে পারি না। মনে হয় আপনি ঠিকই বলতেছেন। এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে, তাই না? টাকা দিবে, বাংলাদেশের লোকজন তো এমনই, তাই না? টাকা দেওয়া ভোট দিয়ে দিবে। তাহলে ভোট দিয়ে না, আপনি থাকেন, আপনি তো ভালো দেশ চালাতেছেন, কিন্তু ভালো দেশ কি চালাইতেছেন আসলে? যেসব বাংলাদেশি লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, এর মধ্যে প্রধান হচ্ছে নিউ এজের সম্পাদকের সঙ্গে সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারের ক্ষেত্রে, কারণ এছাড়া এটার আমি কেন প্রধান করতেছি, অনেকেই আপনার সাক্ষাৎকার কিন্তু নিছে, সেই সাক্ষাৎকারের মধ্যে প্রবণতা প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি এরকম মনে হয়েছে। তো নুরুল কবির সাহেব যে সাক্ষাৎকার নিছে, সেই প্রশ্নের জবাবে কিন্তু আপনি অকাতরে নিজের ব্যর্থতা, অক্ষমতা, অসহায়ত্ব নানাভাবে ব্যাখ্যা করছেন। এই এক বছরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস একটু তাকান, আপনি পৃথিবীর সব দেশ আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি আমি শুনছিলাম 18 বার নাকি 20 বার এই পৃথিবী প্রদক্ষিণ করছেন। আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন, তাই না? আপনি তো পৃথিবীর কোনো দেশে থাকার জন্য, যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি, জাস্ট খালি বিদেশে ঘোরার জন্য। কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন, এর মধ্যে 10 বারের বেশি গেছেন। এর মধ্যে রাষ্ট্রীয় সফর আছে, আবার কিছু সফর আমার দিকে মনে হয়েছে ব্যক্তিগত পুরস্কার নেওয়া, মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে অংশগ্রহণ করা, এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি। এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কিনা সেটা নিয়ে আমাদের ঘোরতর সন্দেহ আছে। এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান, এবং এই প্রেস উইং এর কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো। এর মধ্যে আমরা নিশ্চয়ই ভুলা যায় নাই, সবচেয়ে সমালোচিত হলো লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার না পাওয়া। আপনার প্রেস উইং প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন, আবার সেই রাষ্ট্রীয় সফরের নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি আসলে মানে আমি জিনিসটা কিভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল। কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের এগুলি দরকার ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকে বলে থাকেন, কেউ তার সাপোর্টাররা বলতেছেন আমারে যে ভাই উনি তো কয়দিন পর অবসরে চলে যাবেন, অবসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সেই কাজগুলি নাইলে তিনি গুছাইতেছেন, তো এতে কি অসুবিধা হয়েছে? ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কাজের অভাব? তিনি কাজ করতে চাইতেছেন। 80 বয়সের বেশি, 82-83 বছর বয়সের একজন প্রবীণ মানুষ, সারা পৃথিবীতে চেনা মানুষ, তিনি এগুলি করবেন?
এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না। তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না, তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি। গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া, আপনি আমারে বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে? মানে মানে কেন, মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠান নেন, একটা ইউনিভার্সিটি নেন, একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কি বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ হেলায় হারানো যাবে না। নিজেকে একজন আদর্শ শাসক হওয়ার, শাসক হিসেবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাইতেছেন না। যাই হোক, আপনার উপদেষ্টাদের মানে অন্যদের কথা একটু আসি সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায়। ডক্টর আসিফ নজরুল মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন, এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে আপনি পপুলিস্ট জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিচ্ছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন। আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না, কারণ আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আপনি যে কত দুর্বল, এবং দুর্বলরা কি করে জানেন? দুর্বলরা হচ্ছে চেয়ারের, ডক্টর আসিফ নজরুল আপনার বলতেছি, দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে। উদাহরণ দিই, আমি বিচারকদের সম্পর্কে মানে বিচারাঙ্গনে আপনি কি করতেছেন সেটার আমি কিছু উদাহরণ দিই। গত মাসের 10 তারিখে মানে 10 জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ 2018-র 45 ধারা অনুযায়ী। অথচ আইনটির 3 ধারায় স্পষ্ট বলা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রফেসর আসিফ নজরুল আপনি শুনতে পাচ্ছেন? আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আইনটা আবার পড়েন, দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয়, এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে? আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি, এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া আছে, তাই না? আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয়? এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে? যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে। এটা কেমন কথা? সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করেছেন হত্যা মামলায়, অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় টেম্পারিং বা জালিয়াতি করেছেন, তো উনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন, রায় টেম্পারিং করার অপরাধে ওনাকে শাস্তি দেন। তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে, যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা। রায় টেম্পারিং করা অপরাধ, কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা, মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না? সেই অপরাধ আপনি এখনো করতেছেন না। শুধু বিচারপতি খায়রুল হক কেন, অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায়, যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে, বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে। আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আপনাকে বলতেছি, গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচনভঙ্গি দিয়ে, সুন্দর শব্দচয়ন দিয়ে যে এই সরকারের প্রধান 2টা ব্যর্থতা, এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা, 2 হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা। তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল। আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, কিন্তু আপনি তো আইন উপদেষ্টা। কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে? বিচারপতি খায়রুল হককে মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার দেখানো যাবে না, এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে? নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো, তাহলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো, আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো, সেটা আপনার নাই, ঠিক না? বা আপনি সেই পথ দিয়ে হাঁটেন নাই। উনি যে অপরাধ করছেন, যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি, সেই অপরাধে ওনার বিচার হোক। এটা যদি ওনার অপরাধ হয়, আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক। কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা, আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক, তাই না? তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন, জামিনের বিরোধিতা করতেছেন। এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না? তারা গিয়ে বলতেছেন না যে হ্যাঁ ABM খায়রুল হক মার্ডার করছে, অমুক মার্ডার করছে? যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা, মব, এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে আবার বলি, সম্পূর্ণ বেআইনিভাবে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া, চাকরি নট করে দিয়া, কিরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে, আপনার কোনো আইডিয়া আছে?